নমস্কার, এসো গল্প শুনিতে স্বাগত। আমি রাজীব। আজ শুনছেন মতিনন্দীর ছোট গল্প ৬টা ৪৫-এর ট্রেন। মাঘের দুপুরে যদি তকতকে ঘাসে পা দিয়েই মৃদু তাপ লাগে, পোড়া পেট্রোলের গন্ধ আসে, একটি কি দুটি লোক বিরাট মাঠটা একাএকি পার হতে থাকে, উপুড় হয়ে পুকুর ধারে কেউ ঘুমোয় এবং হঠাৎ শঙ্খচিলের ডাক শোনা যায়, তখন ইচ্ছে করে এবার একটু বসা যাক। বিনোদ গড়ের মাঠের দিকে মুখ করে বেঞ্চিটা দেখিয়ে বলল, হ্যাঁ, অনেক হেঁটেছি, বলেই কমলা আগে গিয়ে বসল। সিঁথিতে কপালে দগদগে তেল সিঁদুর। খোকা এবার স্কুল ফাইনাল দেবে, তার জন্যই কালীঘাটে পুজো দিতে কলকাতায় আসা। ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে জাদুঘর পর্যন্ত সবাই হেঁটে গেছে, এবার মনুমেন্ট দেখার কথা। সীতা আঙুল দিয়ে পিতুনিতুকে তা দেখিয়ে দিল। ওই যে, একজন ফিসফিস করে বলল, আমরা ওর কাছে যাব না? এখান থেকেই তো দেখা যাচ্ছে। ওরা দুজন আর কথা বলেন, মুখ ফিরিয়ে বসে রাস্তার গাড়ি চলাচল দেখতে লাগলো। কিছু দূরে গাছের ছায়ায় একজোড়া ছেলে মেয়ে গল্প করছে আর মেয়েটি খুব হাসছে। সীতা তাদের দিকে মুখ করে বসল। কমলা ঠেস দিয়ে মুখটা আকাশমুখ করে চোখ বন্ধ করল। তার সারা অঙ্গে ক্লান্তি। খোকা একটু অধৈর্য হয়েই বলল, কতক্ষণ বসবে? বিনোদ ওর মুখের দিকে তাকিয়ে বলল, যাবই বা কোথায়? খোকা উঠে দাঁড়ালো, পকেটে হাত ভরে কয়েক পা এগিয়ে একটা ভাঁড়কে লাথি মার। সেটা ভেঙে যেতে আর কোনো কাজ না পেয়ে মাঠের মধ্যে এগিয়ে গেল। খোকার থুতনিতে কেশ দেখা দিয়েছে, কণ্ঠস্বরে কর্কশতা এসেছে, দুপায়ে ঘন রোম, বাহুর পেশি আকৃতি নিচ্ছে। এবার প্রথম একটা বড় পরীক্ষায় বসবে। এখন ও কিরকম বোধ করছে সেইটা জানতে বিনোদের স্বাদ হলো। তাই সেও উঠে পায়চারি করতে করতে খোকার কাছে গিয়ে দাঁড়ালো। তোর মা বড্ড হাঁপিয়ে পড়েছে, একটু জিরোক, তুইও বস না, সকাল থেকে তো বসতে দেখলুম না। খোকা কথাটা গায়ে মাখল না। দূরে রাস্তার ওপারে ক্রিকেট খেলা হচ্ছে, সেই দিকে তাকিয়ে একদল মেয়ে পুরুষ। বিনোদের মনে হলো তারা বিহারি। এমনভাবে বাসে উঠল যেন স্টেশনে 1 মিনিটের জন্য থামার ট্রেনে উঠছে। বাস ছাড়ার পর দেখা গেল একজন চেঁচিয়ে, খোকা দেখলি না একটা ব্যাপার? ঘটনাটা বিনোদ বলল। খোকা প্রয়োজন মতো হেসে খেলায় মুখ ফেরালো। বিনোদও সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শ্রান্ত বোধ করতে শুরু করল। তার ইচ্ছে হলো ঘাসে পা ছড়িয়ে বসতে। কলকাতাতেই খেলার সুবিধে, কত ক্লাব। খোকা শকোক্তির মতো করে বললেও বিনোদ জবাব দিল, আমাদের ছেলেবেলায় এত কিছু ছিল না। ঘোষেদের মস্ত উঠোন ছিল, সেখানে ব্যাডমিন্টন থেকে শুরু করে সব খেলা হতো। পাড়ায় বাইরে যাওয়ার দরকারই হতো না। খোকা শুনছিল, হঠাৎ খেলার মাঠ থেকে চিৎকার উঠল, একজন আউট হয়ে ফিরে যাচ্ছে। আউটের পদ্ধতিটা দেখতে পাইনি, তাই বিরক্ত হয়ে খোকা বলল, তুমি বরং ওদের কাছে গিয়ে বসো। বিনোদ অপ্রতিভ বোধ করল, কথাটা না বলে গুটি গুটি ফিরে এলো। পিতু ফিস করে সীতাকে জিজ্ঞেস করলো, দিদি এবার আমরা কি দেখতে যাব? চিড়িয়াখানা। চিড়িয়াখানা? নিতু বলল, জানি না, বাবাকে জিজ্ঞেস করো। সীতার হাই উঠছে। ছেলে মেয়ে দুটো খালি কথাই বলে যাচ্ছে, দেখে দেখে আর দেখতে ভালো লাগছে। চিড়িয়াখানা আরও সকালে যেতে হয়। বিনোদ উত্তরটা দিয়ে দিল, কিন্তু ছেলে দুটোর মুখ দেখে তার মায়া হচ্ছে। বলল, অন্য কোথাও অবশ্য যাওয়া যায়। সিনেমা? সীতা চট করে বলল, এখন শো আরম্ভ হয়ে গেছে, তাছাড়া এখানে তো ইংরেজি বই দেখলাম। বিনোদ মুখ ফিরিয়ে নিল, যাতে সীতা প্রসঙ্গটা টানতে না পারে। খোকাকে দেখতে পেল সে। একটা ঢিল কুড়িয়ে সামনে জোরে ছুঁড়ল। ঘাড় ফিরিয়ে এদিকেই তাকালো, ও যেন প্রস্তুত ঘোড়ার মতো ছটফট করছে, শুধু গন্তব্যটা জানতে পারলেই হয়। পিতু ফিসফিস করে বলল, আমরা কি এবার বাড়ি ফিরবো? বিনোদ উঠে দাঁড়ালো, চল একটা জিনিস দেখাবো। ওরা তাকালো।
আমাদের বাড়ি দেখাবো, খোকাকে ডাক। কমলা কথা বলেনি এতক্ষণ। এবারে বলল, কোন বাড়ি? যেটা ছিল? কথা না বলে বিনোদ বাস স্টপের দিকে এগিয়ে গেল। ও ছাই দেখে কিল, তার চেয়ে একটু বসে থাকলেই হতো। গজগজ করে কমলা উঠে দাঁড়ালো। পিতু ছুটে গেছে খোকাকে ডাকতে। সীতা বলল, সেদিন মেট্রোয় সিনেমা দেখে গেছে বিডিওর বড় মেয়ে। বাস স্টপে দাঁড়িয়ে খোকা বলল, এবার ক্লাবে আমিও খেলতে পারি। বাসে ওঠা পর্যন্ত বিনোদ কারুর দিকে তাকালো। এখনো অফিস ছুটির ভিড় আসেনি। বিনোদ বাসে জানালার ধারে বসল। ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাসটা চলেছে। দোলনি লাগছে। সে যে কত ক্লান্ত এইবারে টের পেল। আরাম পাবার জন্যে চোখ মুছল। মাঝে মাঝে খুলে দেখে দেখে একটা দুটো গাছ, একটু ঘাস মাটি, জমাট বাঁধা ধূসর বাড়ি। কানে বাজছে বাসের ঘন্টি, ইঞ্জিনের শব্দ, আর অনবরত প্রবাল এক সাঁই সাঁই অতিক্রম ধ্বনি। বিনোদ ভেতরে ভেতরে ভার বোধ করতে শুরু করলো, যেন দমে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে। জানলা দিয়ে মুখ বের করো না পিতু নিতু, কমলার গলা শোনা গেল। চোখ খুলে বিনোদ দেখলো সামনের লোকটি ঘাড় হেঁট করে কি যেন পড়ছে। পাশের জন চর্দা পান চিবোতে চিবোতে শূন্য চোখে সামনে তাকিয়ে। ব্যস্ত হয়ে একজন উঠে গেল, সঙ্গে সঙ্গে আর একজন সেখানে বসলো। বাইরের ট্রাফিকের লাল আলোটা জলজল করছে। স্থির বাসটার গোটা দেহ ইঞ্জিনের থকথকানির সঙ্গে কাঁপছে। বিনোদের মনে হলো সপরিবারে কোথায় যেন চেঞ্জে চলেছে। স্টেশনের পর স্টেশন পার হয়ে যাচ্ছে, যাত্রীদের ওঠানামা চলেছে। জানলা দিয়ে মুখ বাড়াতেই কয়লার গুঁড়ো চোখে পড়ল। মা তখন বললেন, বারণ করেছিলুম জানলা দিয়ে মুখ বার করিস না। আঁচলটা সলতের মতো পাকিয়ে চোখের মধ্যে অনেক খুঁজলেন, ফুঁ দিলেন। শেষে কাপড় দলা করে মুখের ভাব দিয়ে চোখে চেপে ধরলেন। মা জর্দা খেতেন, গন্ধটা তখন সুন্দর লাগছিল। তোর মেজো কাকার চোখে একবার কয়লার গুঁড়ো পড়ে, সে কি কাণ্ড। এই বলে জানলার কাঁচ নামিয়ে মা হেসে বললেন, আর ভয় নেই। তারপর একটা পান মুখে দিয়ে পাশে বসলেন। আমরা দুজনে একই জানলা দিয়ে দৃশ্য দেখতে লাগলাম। পিচ ফেলার জন্যে মা একবার কাঁচটা তুলেছিলেন। বাবা চুরুট মুখে একটা ইংরেজি বই কখন থেকে পড়েই চলেছেন। মা ফিসফিস করে বলে, নদু তোর বাবাকে বল না বই রেখে এখানে এসে বসতে। বাবাকে বলতেই হেসে কেমন করে যেন মার দিকে তাকাল। মা ঘোমটা বাড়িয়ে চোখ সরিয়ে নিলেন। তারপর তিনজনে সেই কাঁচ ফেলা জানলাটি দিয়ে বাইরের গাছ, চাষি, কুঁড়ে ঘর, মেঠো পথ আর পথিকদের দেখতে লাগলাম। এইভাবেই একসময় ঘুমিয়ে পড়লাম মার কোলে। অন্ধকারে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে স্টেশনে নামলাম। ওয়েটিং রুমে মা মাথা মুছিয়ে দিয়ে চা খেতে চাইলেন। বাবা বাইরে বেরিয়ে চা আনলেন। আমিও খেলাম। বাবা বললেন, নদু আর একটা জিনিস দেখাবো, কখনো দেখিসনি। প্ল্যাটফর্মে নিয়ে এলেন। কি অন্ধকার চারদিক। বাবার চশমার কাঁচে বৃষ্টির জল লেগেছে। স্টেশনের ফিকে আলোয় তার জলজল করে উঠল। তাকা সামনে। তাকালাম। গাঢ় অন্ধকার চোখের সামনে ওত পেতে। তাকিয়ে তাকিয়ে ক্লান্ত হয়ে গেলাম। এবার ওপর দিকে চোখ তোল। তাই করলাম। চোখ তুলতেই হঠাৎ ঠক ঠক করে কেঁপে গেল। সেই অন্ধকার এক জায়গা শেষ হয়ে গেছে। সুতোর মতো আঁকা বাঁকা ঘোলাটে আকাশ সেই অন্ধকারের মাথায় চর ফেলেছে। অন্ধকারটা মনে হলো ভেঙে পড়বে বুঝি। বাবা আঙ্গুল তুলে বললেন, ওটা হচ্ছে পাহাড়, ওখানে ঝর্ণা আছে, আমরা একদিন দেখতে যাব। গানের সুরের মতো করে বাবা কথা বলছিলেন। অবাক হয়ে ছেলেমেয়েরা তাকালো। আঙ্গুল তুলে বিনোদ বলল, ওইটাই ছিল আমাদের বাড়ি। কে আছে ওখানে? নিতু জিজ্ঞেস করল। লোকেরা থাকে, সীতা বুঝিয়ে বলল। লোহার গেটের একমাত্র পাল্লা, দুপাশের পাম গাছ, দুটি নেড়া। ফুলবাগানটায় পুরো ড্রাম স্তূপ হয়ে রয়েছে।
দোতলার বারান্দায় কাঠের পার্টিশন, রেলিংয়ে নানান ধরনের কাপড় শুকোচ্ছে। বাড়িটায় বহু বছর কলি হয়নি, কিন্তু দাগরাজি দেখা যাচ্ছে। ভাঙা পাইপ দিয়ে তিনতলা থেকে ছড়ছড় করে জল পড়ল। দোতলার কার্নিশে একটা বেড়াল মাথা ঝাঁকিয়ে কি চিবোচ্ছে, সম্ভবত চড়াই। সদর দরজা খোলা, রাস্তা থেকেই দেখা যায় অনেকগুলি মেয়ে মানুষ বাসন মাজা, কাপড় কাচার কাজ করছে। উঠোনে আগে জলের কল ছিল না। দোতলায় হঠাৎ চিৎকার করে কে খিস্তি করল। দোতলার ওই বারান্দার পেছনেই হল ঘর। বাবা বসতেন। বসে কি করতো পিতু জানতে চাইল। গান হতো, রিহার্সাল হতো, পাড়ায় পুজোর মিটিং হতো। একতলার ওই ঘরটা ছিল মেজ কাকার শেষটা। ছোট কাকা মরে যেতে ওর বৈঠকখানাটা মেজ কাকার নেয়। তখন খুব মক্কেল হয়ে গেছে। বাড়ি থেকে একটা লোক ওদের লক্ষ্য করছিল। বিনোদ আঙ্গুল দিয়ে নির্দিষ্ট করে দেখাচ্ছিল। তার দিকে আঙুল তুলে দেখে বেরিয়ে এসে প্রশ্ন করল, কাকে খুঁজছেন? বলার ভঙ্গিতে বিনোদ হক চালা। পিতুই বলে ফেলল, আমাদের বাড়ি দেখতে এসেছি। ভ্রু কুঁচকে লোকটি সপরিবার বিনোদকে দেখল। চোখ মুখে বিস্ময় অস্বস্তি ফোটালো। কিন্তু যখন বিনোদ বলল, এটা এককালে আমাদেরই বাড়ি ছিল, লোকটা হাঁপ ছড়ে বাঁচল। বেচে দিয়েছেন? বিনোদ ঘাড় কাত করল। বেচবার আর লোক পেলেন না? খোঁয়ার মশাই, খোঁয়ার। জানোয়ার হয়ে বাস করছি। এদিকে ভাড়া নেয় 70 টাকা করে। ঘোঁত ঘোঁত করতে করতে লোকটা বাড়ির মধ্যে ঢুকে গেল। বিনোদ রেগে গেল। বেলে পাথরের উঠোন আর শুনি, মার্বেল পাথরের হল ঘর, কত বড় বড় জানলা দক্ষিণমুখ। খোকার দিকে তাকিয়ে সে বলল, এই বাড়িটাকে বলে কিনা খোঁয়ার। এরকম বাড়িতে যে বাস করছে, এটাই বেটার বাবার ভাগ্যি। কমলার দিকে সে তাকালো। আশ্চর্য, পেছন ফিরে কি যেন দেখছে। ধমকের মতো করে বিনোদ বলল, এদিকে দেখ না, ওই যে তিনতলার খড়খড়ির জানলা, ওটা ঠাকুর ঘর। ওর পেছনের ছাদ দুটো ব্যাডমিন্টন কোর্ট হয়ে যায়। এক বুড়ো কাস্তে কাস্তে জানলাটা এসে দাঁড়ালো। কমলা মুখ ফিরিয়ে নিল। নিচু স্বরে সীতাকে বলল, সকাল থেকেই ধকল চলেছে, আয় রকটায় বসি। এভাবে এখানে বসো না। বিনোদের কথায় কমলা তাড়াতাড়ি পা নামিয়ে নিল, কিন্তু উঠল না। এক বৃদ্ধ তখন যাচ্ছিল। বিনোদকে দেখে ইতস্তত করে কাছে এগিয়ে এল। হরিকা, আমি বিনোদ, নদু। চিনতেই পাচ্ছিলুম না, চোখে তো আর ভালো দেখছি না। তা তুমি যে দেখছি বুড়িয়ে গেছো। বয়স তো হচ্ছে, বিনোদ হেসে পড়ল। ফোকলা মুখে বুড়ো হাসল। পর মুহূর্তেই গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল, একটা লোক ছিলেন বটে তোমার বাবা, কি অন্তঃকরণ। সারা জীবন শুধু দিয়েই গেলেন, এক ফোঁটা সাহায্যও কারোর কাছ থেকে নিলেন না। ভাইদের মানুষ করলেন, তারা গাড়ি বাড়ি করলো, আর তিনি? দীর্ঘশ্বাস ফেলে বুড়ো চুপ করল। বুকটা ফুলে উঠে টসটস করছে বিনোদের। খোকার দিকে তাকালো। শুনে নিক, হরিকাকাকে তো আর সে বলতে শিখিয়ে দেয়নি। এইটি আমার বড় ছেলে, এবার স্কুল ফাইনাল দেবে। বিনোদ আশা করেছিল খোকা প্রণাম করবে। হরিকা হাজার হোক ব্রাহ্মণ, কিন্তু খোকা তার চোখ ইশারা অগ্রাহ্য করল। বেশ বেশ, বংশের না মুখ উজ্জ্বল করো বাবা। আমার ছোট নাতি গতবার বিএসসি পাশ করলো। তোমার মেজ কাকার ছেলে ঘুনুকে ধরে কারখানায় ঢুকিয়ে দিয়েছি। লোক ভালো। পাড়ার সকলের কথা জিজ্ঞেস করলো, তোমাদের কথাও। যাও না বলে দুঃখ করলো। বাবা কখনো কারো কাছে হাত পাতেন, সেই রক্ত আমার গায়েও তো আছে। তা বটে, তা বটে। সীতা এসে বিনোদকে ফিসফিস করে বলল, মা বলছে কখন ফিরবে? ট্রেনে ফেরার সময় কমলা বলল, তোমার হরিকা রাস্তায় দাঁড়িয়েই কথা বলল, বাড়িতে নিয়ে গিয়ে বসাতে তো পারতো। অবস্থা তেমন ভালো নয়, নইলে কি আর বলতো না। ওর বড় মেয়ের বিয়েতে সে কি কাণ্ড। পালঙ্ক দেওয়ার কথা ছিল, দিতে পারে। বরকে তো সভা থেকে তুলে নিয়ে যাচ্ছিল বরের বাপ, কান্নাকাটি পড়ে গেল। বাবা তখন জামিন থেকে নিজে দাঁড়িয়ে বিয়ে দেওয়ালেন। পরদিন বরের বাপের হাতে 400 টাকা গুনে গুনে দিলেন, বুঝে দেখ।
সে আমলের 400 টাকা মানে আজকের 2000 টাকা। এতক্ষণ পরে খোকা মুখ খুলল। দিয়ে কি লাভটা হলো? শোনা মাত্রই ঝিমঝিম করে উঠল বিনোদের মাথা। চুপ করে রইল সে। কিছুক্ষণ পরে নিজেকে শুনিয়ে একবার শুধু বলল, গুনু আর আমি একই ক্লাসে পড়তুম। কেউ শোনার জন্য আগ্রহ দেখালো না। নিতু মার কোলে ঘুমিয়ে পড়েছে। ঠান্ডা লাগছে তাই পিতু মুখড়ে বসে, কিন্তু বাবার কাছে গল্প শোনার জন্যে জলজল চোখে তাকিয়ে। বিনোদ আর কথা বলেনি। স্টেশন থেকে রেল লাইন ধরে প্রায় আধ মাইল গিয়ে লোহা কারখানার পাশ দিয়ে গোপালকুণ্ডু রোড। সেখান থেকে বিনোদের বাড়ির গলি 3 মিনিটের পথ। ওরা ট্রেন থেকে নামলো তখন সন্ধ্যা ঘনিয়ে গেছে। দূরে সিগন্যালের লাল আলোটা জাবড়া দেখাচ্ছে। লাইনের দুহাত ওপরে কুয়াশা চাপ বেঁধে। ঘুমন্ত নিতুকে কোলে নিয়ে কমলা মন্থর হয়ে পড়েছে। পিতুর হাত ধরে বিনোদ স্লিপারে পা রেখে ধাপে ধাপে এগোতে লাগলো। এক একটা স্লিপারের মধ্যে ফাঁক বেশি। পিতু পারছে না দেখে ওকে সীতার কাছে গুছিয়ে দিল। তখন কমলা বলল, এখানেই তো পুত মশাই কাটা পড়েছে। খোকা বলল, আরো এগিয়ে ফুটবল মাস্টার কাছে। কমলা বলল, কি সাহস। বিনোদ বলল, কিসের সাহস, মরার? না গো, রাধা মাধবের সোনার মুকুট চুরি করা কম সাহসের কাজ? একটুও বুক কাঁপলো না? ধরা পড়ে গেল তাই, নয়তো কুষ্ঠ হয়ে যেত ওই হাতে। খোকা কমলার দিকে ফিরে বলল, তুমি কি করে জানলে যে হতো? তুই থাম, পাপ করলে ভগবান শাস্তি দেবেনি। আত্মহত্যা করে ফাঁকি দিল তাই। কিন্তু ফাঁকি দিয়ে যাবে কোথায়? যমের দরবার তো যেতেই হবে। বিনোদ কথা বলল না। ভাবতে শুরু করলো ললিত ভট্টাচার্যের কথা। একদিন এসে ভোট চাইল মিউনিসিপ্যালিটির ইলেকশনের সময়। বিনোদ বলেছিল ঠাকুর দেবতার সেবা নিয়ে থাকবে, তুমি আবার এই সবে মাতলে কেন? ললিত বললে, ঠাকুর তো দেশের মানুষ, তাদের সেবাই তো করতে চাই। খাসা বলেছিল। সবাই ওকে মান্য করত, কথা শুনত। চুরি করে পড়ে অপমান এড়াতে 6:45 ট্রেনে গলা পেতে দিল। দেমাক কিছু, দেমাক দেখিয়েই চলে গেল। এসব মানুষ আজকাল বড় একটা চোখে পড়ে না। খপ খপ আওয়াজ হচ্ছে, সকলের পা ফেলা। পাথরে আঙ্গুল ঠুকে সীতা একবার যন্ত্রণায় কাতরে উঠল। কমলা ক্রমশই পিছিয়ে পড়ছে। দেখে দেখে সবাই পা ফেলছে। প্রিন্সিপাল থাকা দরকার, না হলে এলোমেলো হয়ে জীবন কাটে। চাপা স্বরে বিনোদ বলল খোকাকে। বাবা একবার বলেছিলেন, তখন আমি খুব ছোট। মেজ কাকার ভাইরা ভাই যোগেন ঘোষ কর্পোরেশন ইলেকশনে দাঁড়িয়েছিল। বাবার কাছে এলেন ভোট চাইতে। কুটুম বলে তো খুব আদর যত্ন করে বসালেন, কিন্তু জানিয়েও দিলেন কংগ্রেস ছাড়া আর কাউকে ভোট দেবেন না। মেজ কাকা অনেক করে বললেন, কিন্তু বাবা অটল। সারা রাত ঘুমোলেন না। দোতলার বারান্দায় পায়চারি করলেন। পরদিন মেজ কাকা কোর্টে বেরোচ্ছেন, তখন ডেকে বললেন, যোগেনবাবু নিজে এসেছিলেন। কুটুম, তার মর্যাদা আছে, সেটা রাখতেই হবে। ওকে জানিয়ে দিও আমি কাউকেই ভোট দেব না। একটানা গল্পটা করে বিনোদ প্রফুল্ল বোধ করল। খোকা মাথা নিচু করে দেখে দেখে হাঁটছে। পেছন থেকে সীতা চেঁচিয়ে বলল, বাবা একটু দাঁড়াও, বড্ড এগিয়ে গেছো। কারখানা কাছে এসে পড়েছে। একটা পুরনো ঝাঁকড়া বটগাছের পাশ দিয়ে রাস্তাটা পূবে চলে গেছে। বিনোদ খোকাকে নিয়ে গাছটার নিচে দাঁড়ালো। কমলার প্রায় এলিয়ে পড়ার দশা। হাঁপাতে হাঁপাতে বলল, তোমরা তো জিন লাগিয়ে ছুটছ, আমি ওদিকে ভয়ে মরি। সীতা বলল, 6:45 গাড়ি আসবার সময় হয়েছে। মার খালি ভয়, যদি আমরা কাটা পড়ি। না বাপু, গাড়ি টাড়ি নিয়ে খেলা নয়, ও হচ্ছে নিয়তির মতো। হাত দেখালেও থামবে না, পাশ কাটিয়েও যাবে না। কমলার বলার ভঙ্গিতে বিনোদের কৌতুক করার ইচ্ছে হল। সিগন্যালের রং সবুজ হয়ে রয়েছে। সে বলল, তাহলে একটু দাঁড়াও, তোমার নিয়তি আসছে, তাকে দেখে যাও। ঠাট্টা করতে হবে না। বিনোদ ওকে হাত ধরে টেনে রাখল। ছেলেমেয়েরা দেখছে লক্ষ্য করে কমলা ঝটকায় হাত ছাড়িয়ে পথ ধরে এগিয়ে যাচ্ছিল। এমন সময় দূরে ইঞ্জিনের হুইসেল বাজল। সকলে মুখ ফিরিয়ে তাকালো। গুম গুম শব্দ হচ্ছে। লাইনের ওপরে পিছলে যাচ্ছে আলো। মাঠের মাঝে ইলেকট্রিকের লম্বা খুঁটির মাথা ছকছক করে উঠল। একটা শেয়াল ওদের কাছ দিয়ে ছুটে গেল। এসে গেছে, এসে গেছে, বিনোদ কাঁপা গলায় অন্ধকারের মধ্যে বলল। ফিস ফিস করে পিতু বলল,
কি এসে গেছে বাবা? নিয়তি। বিনোদ কয়েক পা এগিয়ে গেল। পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙড়ের মতো দূর 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 দাঁড় করে ট্রেনটা এসে পড়েছে। বিনোদ দু হাত বাড়িয়ে শিশুর মতো কলধ্বনি দিয়ে লাইনের দিকে এগিয়ে গেল। কমলা ভয়ঙ্কর স্বরে চিৎকার করে উঠল। খোকা ছুটে গিয়ে বিনোদের কোমর জড়িয়ে ধরল। যখন কামরাগুলোর আলো ওদের দেহ থেকে অদৃশ্য হলো, মাটি স্থির হলো, বাতাস শান্তভাবে বয়ে গেল, বটগাছের পাখিরা চিৎকার বন্ধ করলো, নক্ষত্রের মালিন্যও ঘুচল, তখন বিনোদ বলল, ভয় নেই রে, ও লাইন ধরে চলে, আমি ওর লাইনে যাচ্ছি না। কমলা ফুঁপিয়ে বলল, কবে তোমার পাগলামি থামবে? হা হা করে হেসে বিনোদ বলল, চলো চলো এবারে যাওয়া যাক। বাড়ি পৌঁছে খোকা পড়তে বসল। আধা দামে কেনা গতকালের খবরের কাগজ নিয়ে বিনোদর কাছে বসে পড়ছে আর মাঝে মাঝে তাকাচ্ছে। খোকা কিছু একটা মনে করে রাখতে ভ্রু কোঁচকাচ্ছে, থুতনিতে হাত রেখে ঠোঁট কামড়ে টেরিয়ে রয়েছে, হুবহুর ঠাকুরদার মতো। সারা মুখ এ সময় একটা দম্ভের মতো দেখায়। আত্মপ্রত্যয় কঠিন মনে হয়। বিনোদ মুগ্ধ চোখে খোকাকে দেখছিল। হঠাৎ তা খোকার নজরে পড়ল। হুঁকড়ে গেল সে। তোকে একটা কথা বলবো, শুনবি? খোকা অবাক হয়ে শুধু তাকিয়ে রইল। ইতস্তত করে বিনোদ বলল, তোর ঠাকুরদার পর মান সম্মানের মুখ আর দেখিনি, তুই আবার দেখা পারবি না? কথাটা বোঝবার জন্যে খোকা কিছু সময় নিল। ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে এলো ওর মুখ। বিনোদ ঝুঁকে ঘড়ঘড়ে গলায় বলল, মনের মধ্যে সদা সর্বদা বলবি, বড় হব, ফাঁকি দিবি না, ছোট কাজ করবি না, একবার নিচু হলে উঠে দাঁড়ানো ভারী শক্ত কাজ। ভয়ঙ্কর এক ক্ষুধার্তের মতো সে অপেক্ষা করতে লাগল। খোকা অন্তত একবার মাথাটা হেলাক বা এক ছিটে হ্যাঁ বলুক। সেই সময় ভিতরের ঘরে পিতু নাকি সুরে টেনে টেনে কান্না জুড়ল। বিনোদ বিরক্ত হয়ে ভেতরে গেল। ওর ক্রুদ্ধ মুখ ভাব পিতু বলল, দিদি চপ খাচ্ছিল, ওকে দিয়েছে, তবুও দেখো না আবার চাইছে। পেলো কোথায় তোর দিদি? নিতু চুপ করে রইল, সীতা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে। বিনোদ তাকে দুবার জিজ্ঞেস করলো, সীতা তবুও চুপ। এবার কঠিন ভঙ্গিতে বিনোদ এগিয়ে গেল। পয়সা পেলি কোথায়? কে এনে দিল? কেউ না। হঠাৎ পিতু বলল, সুশীলদা জানলা দিয়ে হাত বাড়িয়ে দিল। কিছুক্ষণ কেউই কথা বলল না, চোখের পাতাটুকু কম পর্যন্ত ফেলল না। তারপর বিনোদের চড়ে সীতা ছিটকে পড়ল কমলার পিঠের ওপর। লাথি মারতে যাচ্ছিল। কমলা দু হাতে আগলে বলল, বিয়ের যুগ্গি মেয়ের গায়ে হাত তুলতে লজ্জা করে না? বিনোদ থরথর করে কাঁপছে, গলায় কথা আটকে গেছে, কণ্ঠস্বর দুমড়ে মুচড়ে কমলা বলল, বড় বংশের ছেলে যদি বস্তির লোকের মতো আচরণ করে কেন? দিশেহারা হয়ে বিনোদ চারধারে তাকাল। ছুটে ঘরের মধ্যে গিয়ে খোকাকে বলল, সুশীলকে এখন কোথায় পাওয়া যাবে? এসব কি ব্যাপার? চোখ সরু করে খোকা বলল, কেন, কি করবে? ভেবেছে কি ও? সে বখামি করার জায়গা পায়নি? সুশীল দামায় সাজেশন এনে দেবে কলকাতা থেকে, তাতে কি হয়েছে? তাই বলে? বিনোদের কণ্ঠস্বর নৃত্যের শেষ কম্পনের মতো কেঁপে উঠে থেমে গেল। খোকার সারা মুখে ঔদ্ধত্য মাখা, কঠিন দেখাচ্ছে, দাঁড়িয়েছে গোয়ারের মতো। বিনোদ চোখ নামিয়ে নিল, সন্তর্পণে খোকার পাশ কাটিয়ে বাইরের রকে এসে দাঁড়ালো। একবার মুখ ফিরিয়ে ঘরের দিকে তাকালো, যেন এইমাত্র তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জামা পরে খোকা হনহন করে ওর পাশ দিয়ে বেরিয়ে গেল। তখন সে মনে মনে বলল, খোকা ফিরে আয়। তারপর বিনোদ হাঁটতে শুরু করলো। গলি ধরে সে ঘুরতে ঘুরতে চৌরাস্তা পৌঁছলো। তখন সিনেমা ভেঙেছে। মানুষের ভিড় আর সাইকেল রিক্সার ভেঁপুতে বিরক্ত হয়ে কাছের গলিটায় ঢুকতে যাচ্ছে। দেখলো চায়ের দোকানে সুশীল আড্ডা দিচ্ছে। সে থমকে দাঁড়ালো। তখনই খোকা এসে ওর সামনে জুড়ে বলল, কেন এসেছো এখানে? আমি জানতুম তুমি আসবে, তোমার মাথা খারাপ হয়ে গেছে মান সম্মানের কথা ভেবে ভেবে। বিনোদ ফ্যাল করে তাকিয়ে রইল ওর মুখের দিকে। আমার ছেলে, আমারই ছেলে খোকা। ও কি ভাবছে আমি পাগল? মাথা নামিয়ে সে ভিড়ের মধ্যে দ্রুত মিশে যাবার জন্য লোকেদের ধাক্কা দিতে শুরু করল।
ফুটবল মাঠের ওধারে রেল লাইন, এধারে শিব মন্দির, বেশ্যাপাড়ার গলি, মিউনিসিপ্যালিটির দিঘি, বিডিও অফিস, তার পাশে ললিতের ঘর। রাস্তার ইলেকট্রিক আলো ঘরের দরজায় কোনো ক্রমে আসে, খসখস শব্দ হচ্ছে। অন্ধকার ঘর থেকে হামাগুড়ি দিয়ে ললিতের বুড়ো বাপ বেরিয়ে এলো। কে? আমি বিনোদ, রথতলার বিনোদ। বুড়ো আওয়াজ আন্দাজে তাকালো, হাত দিয়ে মাটি থাবড়ে বলল, বসো, কি জন্যে? এমনি। অ। মাথায় টাক, মুখ ভর্তি দাড়ি, গায়ের চামড়া প্রাচীন পাথরের মতো কর্কশ, কুঞ্চিত। হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। 6 দিন হয়ে গেল, একাদশী থেকে আজ। সবাই বলল একটু আগেই 6টার গাড়ির অনেকে ওখান দিয়েই হেঁটে গেছে। তখন কাউকে দেখেনি। বিনোদ টের পেল তার শীত করছে। এগিয়ে বুড়োর মুখোমুখি হয়ে বসলো। ওর শরীর থেকে বন্য গন্ধ আসছে। আমাকে ওরা চলে যেতে বলেছে, নয়তো বার করে দেবে। ললিতকে থাকতে দিয়েছিল, আমাকে কেন দেবে? কোথায় যাবেন? আঙুল তুলে বুড়ো ফুটবল মাঠের ওপারে রেল লাইনের উদ্দেশ্যে দেখালো। কেন? ফিসফিস করে বিনোদ বলল। ও এমনভাবে মুখ তুলল যেন বিনোদের কথাটার অর্থ জানতে চায়। তারপর মাথা নাড়তে শুরু করলো। ওর ঘন ভ্রু, দাড়িতে ভরা মুখটা রাস্তার আলোয় বিক্ষত দেখালো। জানো, আমি আর কিছুই বুঝতে পারি না, টের পাই না। গলির একটা মেয়ে কাল ভাত দিল, খেলুম, স্বাদ পেলুম। লঙ্কা ঘষে আচার দিয়ে খেলুম, তবু। ছলছল করে উঠল বুড়োর স্বর। কাল পেচ্ছাপ করে ফেললুম, তাতেই সারা রাত শুয়ে রইল। বুঝলে, আমার শীত করল না। বুড়ো হাতড়াতে লাগলো। বিনোদ ডান হাতটা এগিয়ে দিতেই খপ করে ধরে কাছে টানতে লাগলো। বিনোদ ঝুঁকে ওর বুকের কাছে মুখ এগিয়ে আনলো। 6:45 গাড়িতে চলে গেল আমাকে ফেলে। ও কি আমাকে ঘেন্না করতো? ইদানিং আমি আর কথা বলতুম না। বুড়োর স্বর রুদ্ধ হয়ে এলো। আজ কিছু খেয়েছেন? কথাটার অর্থ বুঝতে বুড়ো আবার মুখ তুলল। ও আমার কথা একদম ভাবলই না। বুড়োর নিচের ঠোঁট ঝুলে পড়ল। বিনোদের মনে হলো চোখ দিয়ে জল নামছে। ভালো করে দেখার জন্যে সে মুখটা বুড়োর মুখের কাছে আনলো। মুখ দাঁড়িতে ভরা। বিনোদ বন্য গন্ধ পেল, আগাছা আর ঝোপ। গাছের পাতা ধূসর, খসখস শব্দে তিতির ছুটে গেল। দূর থেকে দূরের দিকে মহিষের গলায় মাথা ঘণ্টা বাজতে বাজতে চলে যাচ্ছে। ওপরে বৃক্ষহীন মসৃণ ঢালু পাথরে পশ্চিম থেকে রোদ পড়েছে। বাবা বললেন, ঝর্ণা কোন দিকে বলো তো? মা চিবুক তুলে একটা দিক দেখালেন। বাবা হাসলেন। নদু, তুই বল। বোকার মতো চারধারে তাকালাম। তখন বাবা বললেন, আয় আমরা খুঁজে বার করি, পারবি? আমি মাথা নাড়লাম। বাবা আর মা দুধারে চলে গেলেন। সর্বত্র আলগা পাথর, হাঁটু সমান ঝোপ। একটু নিচে বড় বড় গাছ। মনে হলো ওই দিকেই ঝর্ণা। পা টিপে নিচের দিকে নেমে এলাম। একটা উঁচু পাথরে উঠে দাঁড়িয়েছি। দেখি মার হাত ধরে বাবা তাড়াতাড়ি নেমে আসছেন। আমায় দেখে হাত তুললেন। কাছে এসে বললেন, নদু, এখনই ফিরতে হবে, এখানে কাল চিতাবাঘ দেখা গিয়েছিল, এক রাখাল বলল। ফেরার সময় বলেছিলাম। তোমরা ঝর্ণা পেলে না? কিন্তু ওরা খুব উদ্বিগ্ন থাকায় জবাব দিলেন না। প্রায় নিচে পৌঁছে গেছি। তখন মনে হলো কাছাকাছি কোথাও ঝর্ণা রয়েছে। শব্দ শুনতে পাচ্ছি। বাবাকে বললাম। তিনি ব্যস্ত হয়ে বললেন, না না, বেলা পড়ে আসছে, এখন ঝর্ণা ধারে যায় না, বাঘে জল খেতে আসবে। মা খুব শক্ত করে আমার হাত চেপে ধরলেন। তখন খুব সুন্দর সূর্যাস্ত হচ্ছিল। অনেক দূরে গিয়ে একবার পিছু ফিরে তাকিয়েছিলাম। পাহাড়টা অন্ধকারে ডুবে যাচ্ছে। ওর মধ্যে ঝর্ণা আছে, সেটা আর দেখা হলো না। তবু বিনোদ মুখটা আরো কাছে আনলো। আঙুলটা বুড়োর চোখে স্পর্শ করিয়ে আলোর দিকে বাড়িয়ে দিল। চিকচিক করে উঠল আঙুলের ডগাটা। বুড়ো মুখ তুলে তাকিয়ে। মসৃণ মাথা, ধূসর দাড়ি, পাথরখণ্ডের মতো কঠিন চাহনি। হামা দিয়ে ঘরের অন্ধকারে খসখস শব্দ করে চলে গেল। ফুটবল মাঠ পার হয়ে বিনোদ রেল লাইনের ধারে এসে দাঁড়ালো। হঠাৎ চিৎকার করতে করতে খোকা ছুটে এলো। বাবা, বাবা, এ কি পাগলামি হচ্ছে?
সারাক্ষণ ও পিছু নিয়ে রয়েছে। বিনোদ ভাবল, ও কি আমায় এখনো পাগল ভাবছে? কিন্তু 6:45-এর ট্রেন তো আজ আর আসবে না। শুনলেন মতিনন্দীর ছোট গল্প 6:45-এর ট্রেন।